গতকাল শিয়ালদা আদালতে ছিল সঞ্জয় রায়ের শুনানি। আমি সকলকে অভিবাদন না জানিয়েই বা সুপ্রভাত না জানিয়েই শুরু করে দিলাম, কারণ আমরা বোধহয় সকলেই ওই ধরনের আনুষ্ঠানিকতা মানসিকতায় নেই। গতকাল শিয়ালদা আদালতে ছিল তিলোত্তমা ধর্ষণ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের শুনানি। এখানে বিচার কি হচ্ছিল সেটা প্রথম থেকেই কিন্তু বেশ সন্দেহজনক কেন, খুব অস্পষ্ট, এবং অস্পষ্ট বলবো না, খুব স্পষ্ট ছিল যে একজনকে ধরা হয়েছে, তাকেই সর্বোচ্চ সাজা দেওয়া হবে বা তাকে একমাত্র কনভিক্ট করা হবে, তারই কনভিকশন হবে। আর বাকি যারা, যদিও যে দুজনকে ধরা হয়েছিল ইনফ্লুয়েন্সিয়াল, যাদের প্রভাবে এ ধরনের ঘটনা ঘটেছে, এভিডেন্স ট্যাম্পারিং বা এটা ছিল অল্টারিং হয়ে গেল, এই জিনিসটা তো এই যে চার্জগুলো থেকে তারা অলরেডি অ্যাকিউটেড ফ্রম দোজ চার্জেস। এখন কিছু অর্থনৈতিক দুর্নীতির ব্যাপারটা চলছে, অর্থনৈতিক দুর্নীতির প্রশ্নে হলে পরে সেটা আবার অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সেটেল হয়ে যায়। এটা আমরা বহুদিন ধরে দেখছি, আমি সেই পেছনে আর যাচ্ছি না। কিন্তু এই সঞ্জয় রায়ের কেসটাতে আমরা কি দেখলাম যে সকলেই এটা প্রত্যেকেই বলে এসছে যে ও একা নয়, যে নৃশংসতার সঙ্গে মারা হয়েছে, যেভাবে ওকে চিরে ফেলা হয়েছে, তার জন্য অন্তত দুপাশে দুজন পুরুষ মানুষের, শক্তিসমর্থ পুরুষ মানুষের প্রয়োজন হয়। দুজন যদি নাও হয় অন্তত, বা দুজন বলে চারজন অন্তত দরকার হয়, চারজন না হলে পর দুজন তো প্রয়োজন হয়ই। তাহলে অতগুলো ইনজুরি এবং ওইভাবে হাড়গোড় ভেঙে দেওয়া সম্ভব নয়, সবাই জানে। তারপরেও আমাদের কাছে চলে এলো কি CFSL রিপোর্টটাও চলে এসছে। কিন্তু আমরা দেখলাম কি সিবিআই একটা মস্ত বড় অ্যালিবাই দিল। সেটা হচ্ছে কি, সেই অ্যালিবাইটা আবার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্য পুলিশের তরফ থেকে তৈরি করা হয়ে গেল। আমরা প্রথম থেকে দেখে আসছিলাম কি প্রাক্তন সিপি, তিনি সবার প্রথম এসে মানে ক্রিমিনাল অফ হায়েস্ট অর্ডার, তার প্রফেশন কি সেটা গোপন করে ক্রিমিনাল অফ হায়েস্ট অর্ডার ইত্যাদি লাগিয়ে একজনকে ধরে ফেলেছি, বিশাল কাজ করেছি, এরকম একটা ভাব করে করতে লাগলেন। মিডিয়ার সামনে কথা বললেন এবং পরবর্তীকালে ডিসি নর্থ সম্পর্কে অন্য অভিযোগ, ডিসি সেন্ট্রাল একটার পর একটা মিথ্যা কথা বলে গেলেন অন ক্যামেরা। অভিযোগকে দেখিয়ে বললেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট পুলিশের ইত্যাদি। তাদের কিন্তু এতগুলো মিথ্যা প্রমাণ রেখে, মিথ্যে আড়ালে মিথ্যে নয়, প্রমাণ রাখা মিথ্যা, এগুলোর কিন্তু কেউ চ্যালেঞ্জ করেনি। সাধারণ মানুষ করেছে, তারা বারবার প্রশ্ন করেছে, তারা সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু যারা ইনভেস্টিগেটিং অথরিটি তারা এই দিকটাতে দৃকপাত করেনি, বরং তারা এই একটা অ্যালিবাইকে কাজে লাগিয়েছেন যে সমস্ত এভিডেন্স তো ডিস্ট্রয় করা হয়েছে, ট্যাম্পার করা হয়েছে কিংবা অল্টার করা হয়েছে। এই হলো তাদের যুক্তি, একটা অ্যালিবাই যেটা তারা দিয়ে আসছে। তারপরও শোনা গেল 3D ম্যাপিং করে, কি বলবো, মোবাইলের লোকেশন ডাম্পিং টেকনোলজি ইত্যাদি করে সন্দীপ ঘোষের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে, আরও নানা ধরনের পাওয়া গেছে। যদিও সিসিটিভি ফুটেজের টেকনিক্যাল গ্লিচ পাওয়া গেল, তারপর দেখা গেল না আরও অনেকজনের উপস্থিতি টের পাওয়া গেছে, কিন্তু সেই উপস্থিতির মধ্যে তারা সঞ্জয় রায় ছাড়া কাউকে শনাক্ত করতে পারেননি। আমাদের একটি টিভি চ্যানেলে বলছেন জুনিয়র ডাক্তাররা, যদি না করে থাকতে পারেন আমাদের ডাকতে পারতেন, আমরা গিয়ে শনাক্ত করতাম। তাই শনাক্ত করার ইচ্ছাটা থাকলে হয়তো তারা আগেই বলতে পারতেন। এখনো পর্যন্ত দেখছি তিলোত্তমার মা বাবা শুধু যে 4 জন রাত্রিবেলায় খেয়েছে এটাই বলছেন, কিন্তু সেই ছেলেগুলোর নাম তারাও জানেন, হয়তো সিবিআইকে গোপনে দিয়েছেন, কিন্তু সেগুলো ওনারাও সামনে মিডিয়ার সামনে বলছেন না পরিষ্কার করে। তাদের মেয়ে তো হারিয়ে গেছেন, তাদের সব হারিয়ে গেছে। কিসের ভয় হতে পারে? এই টর্চারটা ভয় সকলেই করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় রায়কেই একমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছে, এবং তাকে সে জোরে জোরে নামটাও করে দিল, যে প্রাক্তন সিপির নাম করলো। তারপরে আরজি করে কোন অনুপ দত্ত তাকে ডেকে পাঠিয়েছিলেন আসার জন্য, খুনের পর বোধহয় সম্ভবত সে বলতে চাইছে। তারপর তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু ফাঁসানো হয়েছে বলা সত্ত্বেও সে সম্পূর্ণটা কিছু বলছে না।
আর অন্যদিকে দেখলাম কি যে নির্যাতিতার মা বাবার যে উকিল তারা এক এক করে সরে গেছে। প্রথমত ছিলেন বিকাশ ভট্টাচার্য, উনি যেতে চাননি, উনি কেসটা নিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে তার জায়গায় বসানো হলো কাকে? বৃন্দা গ্রোভারকে। শোনা যাচ্ছে বৃন্দা গ্রোভার বৃন্দা কারাতের খুব ঘনিষ্ঠ, যাদের কাজই হচ্ছে সত্যিকার বলতে কি ক্রিমিনাল শাসক, যারা জাত ক্রিমিনাল তাদেরকে আড়াল করা। এরকম কেস আগেও হয়েছে। সেই সময়টা তারা খুব ভাষী, কোনো উপযুক্ত শাস্তি নয় ইত্যাদি এই ধরনের মানবাধিকার, অমানবের মানবাধিকার নিয়ে তারা খুব সচেতন হয়ে পড়েন। যাই হোক, বৃন্দা গ্রোভার এলেন, আমাদের কাছে বিরাট বড় একটা আশ্বাস এলো যে এনার মধ্যে দুধে উকিল বুঝি ব্যাপারটা বার করে আনতে পারবেন। তো আমরা যেটা শোনা যাচ্ছে, এটা কিন্তু আমি বলিনি, কেউ একজন হয়তো ছদ্মনাম পানু ভট্টাচার্য বলে নাম নিয়েই তিনি লিখেছেন। আমি সেই লেখাটিকে পড়ার আগে একটু সংযোজন করে নিচ্ছি। সেটা সঞ্জয়দা কালকেও বা পরশুদিনও বারবার করে বলার চেষ্টা করেছে, তার গলায় একটি রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে সেটাতে ছিঁড়ে যেতে পারত। এখন আমি মনে করি ছিঁড়ে যেতেও পারতো, খুব চান্স ছিল, আবার ছিঁড়ে যাবেই তার কোনো মানে নেই। যদি জামার মধ্যে রুদ্রাক্ষের মালাটা থেকে থাকে, তার কোনো শক্তপোক্ত টি শার্টের মধ্যে, তাহলে তার নাগাল পেয়ে ছিঁড়ে ফেলাটা, বা সেটা যে শক্ত সুতো দিয়ে থাকে দড়ি দিয়ে, ছিঁড়বেই তার কোনো গ্যারান্টি নেই। ওটা কোনো কথা হলো না, সঞ্জয় রায়ের ওটা কোনো অ্যালিবাই নয়। কিন্তু তার চেয়েও বড় কথা যে মানে আমরা মনে হচ্ছে, আচ্ছা এই মনে হওয়াটা পরে বলি, কিন্তু যেটা জানতে পারলাম, মানে দুর্জন বলছেন, জনৈক পানুর ভট্টাচার্য, তিনি একটা কথা বলছেন যে কলকাতা থেকে দিল্লি কয়েকশো কোটি ভান্ডারের লেনদেন হয়েছে। এটা আমরা সকলেই সন্দেহ করছি যে দুই সরকারের কিছু একটা আঁতাত হয়েছে, এবং দুই সরকারের আঁতাত যে আছে তার অন্যতম প্রধান মানে মানে প্রমাণ আমরা আগেই পেয়েছি। সেই 2021 থেকে পেয়ে আসছি, তখনও আস্তে আস্তে হয়নি। 2019 যখন এখানে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভয়ানক রকম একটা বিশৃঙ্খলতা শুরু হয়ে গেল, অরাজকতা শুরু হয়ে গেল, দুই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সেপারেট হয়ে গেল বলতে গেলে, আগুন জ্বালানো, রেল পোড়ানো, বিধ্বংসী একটা ব্যাপার স্যাপার। তখন খুব স্বাভাবিক ছিল ওটা যদি ন্যাশনাল ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন জারি করার উপযুক্ত অবসর না হয়ে থাকে, তাহলে আর কোনোটাই নয়, এবং আমরা তার প্রমাণও পেলাম। সুতরাং যখন আবার তিলোত্তমা কাণ্ডের সময় কথা উঠছিল রাষ্ট্রপতি শাসন, দেখলাম সঙ্গে সঙ্গে যারা বিপ্লবী গোষ্ঠী, তারা যারা রাজনৈতিক মহলে বিলং করে, রাজনৈতিক ভাবনাধারা বিলং করে, তারা বলল না না, এরকম হলে বিজেপির সুবিধা হয়ে যাবে। তারা চায় না বিজেপির সুবিধা হোক, মানে যারা আছে বহাল তারাই থাকুক, সেটা তাদের মনোগত ইচ্ছা। আর বিজেপি তো নিজেই আসতে চায় না, কারণ 2019 যখন করেনি, 2021 বাংলাদেশে নৃশংসভাবে হিন্দু হত্যা হতে লাগলো শুধু একখানা কি কারণ না, দুর্গা পুজোর প্যান্ডেলে কোরআন শরীফ পাওয়া গেছে, এটা অজুহাত করে। তাতে যে হলো কাণ্ড, তারপরে কিচ্ছু করেনি, উল্টে ভারত সরকার প্রচুর উপঢৌকন পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশকে। দেখুন প্রত্যেকটা ব্যাপারকে, আমি একটা ইরেলেভেন্ট কথা বলছি না, প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা সঙ্গে রিলেটেড। কারণ একটা বাঙালি বিরোধী, বাঙালি হিন্দুকে অ্যানিহিলেট করার একটা চক্রান্ত সব পক্ষ থেকে চলছে। আমরা কিছুটা আত্মঘাতী, আমাদের যারা রাজনৈতিক বিশ্বাস সেটাও আমাদের পক্ষে আত্মঘাত করতেই শিখিয়েছে। আমরা যাকে ক্ষমতায় এনেছি 2011-তে পরম বিশ্বাসী যে আমাদের রক্ষা করবেন, যিনি বলেছেন অনুপ্রবেশ রুখবেন, আমাদের উন্নয়ন ঘটাবেন, এইরকম নারী নির্যাতন বন্ধ করবেন, কি করছেন আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু আমার সহ্য করা ছাড়া উপায় নেই, এরকম পর্যায়ে চলে গেছি। সেখানে কিন্তু প্রত্যেকটা রিলেটেড রয়েছে। সবকটা ফোর্স যারা চাইছে বাঙালি হিন্দু ডিস্ট্রয় হয়ে যান, এবং সেই প্রকল্পেরই একজন বলি হলো এই আমাদের প্রিয় ডাক্তার তিলোত্তমা। এবং ডাক্তার তিলোত্তমা শুধু নন, তারপর আরো 35-40টা মেয়েকে এরকম নৃশংসভাবে খুন করা হয়েছে। এবং কথায় কথায় চিকিৎসা কর্মী তো বটেই, একটা স্কুলের বাচ্চা ছেলে তার ক্লাসমেটকে সাহস হচ্ছে, তাকে ডিস্টার্ব করেছে, সে নালিশ জানানোতে বলেছে আর্যকর করে দেবো। এই যে কালচারটা, এটা আমরা এস্টাবলিশ করে ফেলেছি। এটা আমাদের নিজের পরস্পরকে খাওয়া দাওয়া করছে। আমরা পরস্পরের গ্ল্যাডিয়েটারের মতো লড়ছি, কিন্তু আমরা যারা অপ্রেসার তাদের এগেনস্টে লড়াই করার শক্তি সঞ্চয় করতে পারছি না।
আমি এখানে ওই নিয়ে মন্তব্য করতে আসিনি, আমি ভেতরে গল্প একটা বলতে এসেছি। সেটা হচ্ছে সিবিআই এবং আমাদের শাসক দল, কোন শাসক দল সেটা বলছি না, তাদের হাতে সমস্ত গোপন নথি তুলে দিয়েছেন বৃন্দা গ্রোভার এবং তার এজেন্ট সৌতিক ব্যানার্জি। তিলোত্তমার বাবা মার এক্সক্লুসিভ বয়ান একটু বিকৃতভাবে অনুষ্ঠান করে প্রচার করেছিল কলকাতা টিভি, কিন্তু গোপন সে নথি কি করে সেই চ্যানেলে, যে চ্যানেলটি শাসক অত্যন্ত শাসক ঘনিষ্ঠ বলে সবাই জানি, আসলে তিলোত্তমা পরিবারের গোপন তথ্য চলে যাচ্ছিল সিবিআই ও রাজ্য শাসক দলের হাতে। বাংলা বলছে সৌজন্যে আইনজীবী বৃন্দা গ্রোভার এবং তার এজেন্ট সহকারী সৌতিক ব্যানার্জি প্রতিবাদী সেজে ঢুকেছিল সৌতিক, তারপরে তিলোত্তমা পরিবারে ঘনিষ্ঠ হয়েছিল, তারপর গোপনে তৃণমূল ও সিবিআইয়ের সঙ্গে আঁতাত করে ভেস্তে দিয়েছিল মামলা। তিলোত্তমা মোবাইল থেকে শুরু করে পরিবারে বহু নথি কোথাও কেউ জানে না, মোবাইলে কি পাওয়া গেছে কেউ জানে না, পরিবারের গোপন বয়ান তথ্য সিবিআই এবং যথাস্থানে আর কি আমাদের 14 তলায় এবং পার্টি অফিসে পৌঁছে গেছে। এখন পরিষ্কার হচ্ছে বৃন্দা গ্রোভার এবং সৌতিকের ভূমিকা, ওনারা এমনি এমনি ছেড়ে চলে যাননি। মাঝে একটা শোনা গিয়েছিল যে সুপ্রিম কোর্টে যখন প্রশ্ন করা হয়েছিল, বলা হয়েছিল আপনাদেরকে সিবিআই সমস্ত কিছু জানাচ্ছেন, কিন্তু তখন বৃন্দা গ্রোভার হ্যাঁ বলেছে, মাথা নাড়িয়েছেন। তখন তিলোত্তমার বাবা মা নাকি বলেছেন যে ওনারা তো কিছু জানাচ্ছেন না, আপনি কেন এটা কন্টেস্ট করলেন, বললেন না কথাটা। তাতেই নাকি বৃন্দা খুব প্রেস্টিজে লাগে, ইগোতে লাগে, উনি ছেড়ে চলে যান। কিন্তু এখন সম্ভবত ব্যাপারটা পরিষ্কার হচ্ছে, যদিও এই গবেষণাটা কিন্তু আমার নয়, আমি ফার্স্টেই ডিসক্লেমার দিয়ে রাখলাম, আমি শুধু পড়ছি, ভুল হলে আপনারা যাতা বলে সমালোচনা করতে পারেন, আমি মাথা পেতে নেব। বাংলা বলেছে, এখন দেখাচ্ছে যে বাংলা বলছে, মানে অনুষ্ঠানটার নাম ছিল বাংলা বলছে, এবং কান পাতলে শোনা যাচ্ছে সিবিআই নয়, শুধু সিবিআই নয়, তার সাথে ইনফ্লুয়েন্সিয়াল ভাইপোর সঙ্গেও নাকি গোপন বৈঠক করেছে সৌতিক। তিলোত্তমা পরিবারের কাছ থেকে হয়তো 1 টাকা নিয়েছে, অনেক যেটা হচ্ছে গিয়ে বৃন্দা গ্রোভার তো বিনা পয়সায় লড়েছেন, ওই একখানা টোকেন মানি যেটাকে 1 টাকা নিয়েছে, কিন্তু যথাস্থান থেকে যেখানে আমাদের এটি শক্তিপীঠ আছে তার কাছাকাছি যে অপশক্তি বাস করছে সেখান থেকে কোটি কোটি টাকা পেয়েছেন তার জন্য। শুনানির সময় তিলোত্তমার পরিবারকে আদালতে যেতেই দেয়নি সৌতিক ব্যানার্জিরা, ও তার মায়ের কোনো কি বলবো, তার সাক্ষ্য গ্রহণই করা হয়নি। প্রথম দিন বাবা, তাও একা, মাকেও যেতে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছিল বাবা মা তো একই রকম বলবেন, আলাদা করে যাওয়ার কি আছে। তারপর আমি এটা পড়ে বলছি, জাস্ট মিনিট, কোথায় গেল, একটু থাকুন আপনারা। শুনানির সময় তিলোত্তমা পরিবারকে আদালতে যেতেই দেয়নি সৌতিক ব্যানার্জিরা। প্রথম দিন বাবা, তাও একা, বলেছেন মা বাবা তো একই কথা বলবেন, একসাথে গিয়ে কি লাভ। তারপর 50 জনের সাক্ষী হয়েছে তিলোত্তমার মা বাবাকে অন্ধকারে রেখে। কেন আমার মেয়ের ট্রায়াল চলছে, আমি কেন যেতে পারবো না সেখানে? এই প্রশ্নের কোনো উত্তর তারা কেউ সন্তোষজনক দিতে পারেনি, কিন্তু তাদেরকে যেতেও দেওয়া হয়নি। ঠিক যেমনটা তিলোত্তমার মা এই চ্যানেলে বলছিলেন যে প্রথম দিন এসে একটি ছেলে, সে মাসিমায় জল খাবেন, মাসিমায় কি করবেন, মানে এত গাইড করছে ভালোভাবে যে তারা ভেবেছে আমাদের খুব শুভানুধ্যায়ী, তাদের গাইডেন্স মেনে চলি। এখন আমার যে উকিলের পক্ষ, তার যে সহকারী, তার যে অ্যাসিস্ট করছে, তাকে তো আমি বিশ্বাস করবই। সে যদি বলে আপনাদের শুধু শুধু আদালতে যাওয়ার দরকার নেই, আপনাদের হ্যারাস করা হবে, কেন আমি হয়তো যাবো না, মনের মধ্যে ব্যাকুলতা থাকলেও যাবো না। তারপরে আমাকে যদি প্রশ্ন করা কেন যাননি, তার প্রশ্নের উত্তর তো আমার দেওয়ার পক্ষে সম্ভব নয়। আমি তাদের গাইডেন্সে চলবো, যাদেরকে উপর আমি আমার সমস্ত সঁপে দিয়েছি। সিবিআই, সৌতিক ব্যানার্জি এবং রাজ্য নিজেদের মধ্যে আদালতের ভিতর কাজ চালিয়ে গেছে। আর ধরা পড়তে রাতারাতি তিলোত্তমা পরিবারকে না জানিয়ে মামলা ছেড়ে গেছে সৌতিক ব্যানার্জি ও বৃন্দা গ্রোভার। ব্যাপারটা কিন্তু খুব সম্ভবত ওনারাও জানতে পেরে গিয়েছিলেন, অনুমান করেছিলেন। তার ফলে বৃন্দা গ্রোভার একটা ফ্লিমজি গ্রাউন্ডে ছেড়ে চলে গেছেন, কারণ উনি ততদিন পর্যন্ত শুধু সেন্সিটিভ নথি পাচার করেছেন যথাস্থানে, যাতে তারা প্রিপারেশন নিতে পারে আর এরা ছেড়ে চলে যেতে পারে। আর এই পরিবারটি সম্পূর্ণ অন্ধকারে থাকে,
ওই একজন যাকে সাজানো হয়েছে আসামি বলে, আমি তাকে মোটেই বলির বখরা বলবো না, আমার খুব আপত্তি আছে তাকে যদি ধনঞ্জয় বলা হয়। ধনঞ্জয় চ্যাটার্জি কোনো দোষ করেননি, হয় খুব যদ্দূর মনে হচ্ছে ধনঞ্জয় চ্যাটার্জি ওটা কোনো খুন ধর্ষণ করেনি। তাকে পুরোপুরি একটি পরিবারকে বাঁচানোর জন্য সে তৎকালীন শাসক দল জাস্ট ফাঁসিয়েছিল। আর গরিব ছিল, তার ক্ষমতা ছিল না অত হায়ার আইনজীবীকে নেওয়ার জন্য, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ভিত্তিতে তার ফাঁসি হয়ে গেছিল। কিন্তু এখানে এই সঞ্জয় ছেলেটি, তাকে বেছেই নেওয়া হয়েছে এমন একজন যে এই ধরনের হিনিয়াস ক্রাইম করতে পারে। তার দিদি তাকে ঘৃণা করে, তার মা তার প্রতি কোনো ইয়ে রাখে না। আবার এটার একটা অন্য ন্যারেটিভও রয়েছে, তারা কিন্তু আর তার বউকে মারধর করা, রেড লাইট এরিয়ায় যাওয়া, মানে সে মোটেই ভালো চরিত্রের ছেলে ছিল না, বা ছিল না বলবো না, এখনো সে আছে, ভালো চরিত্র নয়। তার ফলে মনে হয়েছে এমন একটা লোককে ফাঁসানোটা খুব সহজ হবে। তবে ডিগ্রি অফ ব্রুটালিটির সঙ্গে ওই একটা ন্যাংলা প্যাংলা লোকের সংশ্লিষ্টতা ঠিক মিলছে না, এই যা। এরপর একটা জিনিস মনে আছে, ওরা ছেড়ে দিতে কলকাতা টিভি নানান মন্তব্য প্রচার করতে শুরু করেছিল। আমাদের এরা কিন্তু ন্যারেটিভ একটাই বিল করেছে যে সঞ্জয় রায় খুনি, এবং যারা বারবার দাবি করেছে যে সঞ্জয় রায়কে একা নয় আরো অন্যরা রয়েছে, তখন এমন মন্তব্য দেখেছি আমি ফেসবুক পোস্টে যে একজন ধর্ষক খুনিকে বাঁচানোর জন্য তোমরা এত মরিয়া, মানে উল্টে কেসটা আমাদের দেখে দেওয়া। এখন কালকে যেটা হলো দেখলাম যে তার সর্বোচ্চ সাজা বিচারক দিলেন না। এরপরে হচ্ছে কি, তিলোত্তমার বাবা মার এক্সক্লুসিভ বয়ান তো আমরা বলেই দিলাম। আর শুনানিতে আমরা দেখতে পাচ্ছি কালকে যা হলো, সঞ্জয় রায়কে পুরোপুরি দোষী সাব্যস্ত হয়ে গেলে পরেও যাবতীয় বায়োলজিক্যাল এভিডেন্স থেকে শুরু করে যা কিছু হয়েছে সবটাই কিন্তু তার বিপক্ষে এখনো পর্যন্ত সাজানো যেহেতু হয়েছে সেটাই পাওয়া গেছে। সে একটা গল্প পড়েছেন না, মানে ছোটবেলায় সুকুমার রায়ের কোন হিজিবিজবিজ, সেখানে হজ বড় লোক গল্পটার নাম, সেখানে একটা হিজিবিজবিজ নামে একটা চরিত্র ছিল। সে বলে কিনা একটা ফিতে দিয়ে যা মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়, কোমর 26, পেট 26, বুক 26, মাথা 26। তারপর রেগে বললো আমি কি শোন নাকি? তখন দেখা গেল ওই যে টেপটা আছে তাতে শুধু ওই 26টাই লেখা আছে, তো অন্য কিছু পাবে কি করে? কিন্তু তারপরও এটা হচ্ছে কি সিভিয়ার অ্যালিবাই, যে আমাদের কাছে কোনো প্রমাণই নেই, আমরা পাবো কি করে? ওই যার ডিএনএ পেয়েছি তারটাই হবে, অমুক সেটাই হবে। তারপরও কিন্তু তার প্রমাণ পেয়েছিল। মনে পড়েছে কোনো একজন, শোনা গেছিল মাঝখানে কোনো এক নার্স গোপনে একটি ভিডিও করেছিল, হয়তো একদম ডাইরেক্টলি ক্রাইম সিনটার ভিডিও নাও হতে পারে, কিন্তু সেই অঞ্চলে কারা কারা গিয়েছে কি করবে তার একটা যথেষ্ট সিগনিফিক্যান্ট ভিডিও ছিল। সেই ভিডিওটির কথা কিন্তু সেটাও শুনলাম সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে গেছে, যাতে করে তার অথেন্টিসিটি চেক করা যায়। আমরা কিন্তু সেটা সম্পর্কে পরবর্তীকালে একটা কথা শুনিনি। নট অনলি দ্যাট, তা এত কিছু চাপাচাপির পরেও যারা সঙ্গে হসপিটালে যারা ছিল সেদিকে ডিউটি রোস্টারটা দেখলে পরেই, চেক করলে পরেই কিন্তু পাওয়া যেতে পারত কজন তার সঙ্গে সেই সময় ছিল রাত্রিবেলা। আজকে তিলোত্তমার মতো পরিষ্কার বলছেন যে রাত্রিবেলা 5 জন একসঙ্গে খাওয়া দাওয়া করলো, 4 জন ঠিক থাকলো, 1 জন মারা গেল। তাহলে সেই 4 জনকে কেন কাস্টাডিতে নিয়ে প্রশ্ন করা হবে না, একটু জিজ্ঞাসাবাদ তো হবে। শুনেছি তাদের 2 জনকে নাকি শুধু সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, বাকিদেরকে জানাই হয়নি। আর আপনাদের মনে পড়ছে বন্ধুরা, আমি সোমা বলছি, আমার তো সেই সোমার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। সে কোন সোমা, কেমন সোমা জানি না, সে কোন হসপিটালে কাজ করে, সে সুস্থ আছে তো, সে বেঁচে আছে তো, সে আবার গুম হয়ে যায়নি তো? আমার তো সেখানে বড্ড ভয়। তার সঙ্গে কিন্তু হুবহু মিলে গেছে পরবর্তী ঘটনাগুলো, এবং দেখাও গেছে যেটা সে বলেছিল। যে কটার নাম আমরা কয়েকজন ওই আরজি করের যে গ্রুপ, সেখানে কয়েকজন কিন্তু শেয়ার করেছিল, 4টে নাম, অ্যাপার্ট ফ্রম সন্দীপ ঘোষ, 4টে নাম, একটি মেয়ের নামও ছিল। আমার এই মুহূর্তে সব কটা নামই মনে আছে কিন্তু বলছি না। তার মধ্যে একটি নাম কিন্তু তিলোত্তমা মাও উল্লেখ করেছেন, একটি নাম, 2টো নাম তিনিও উল্লেখ করেছেন। তাহলে কি দাঁড়ালো? এই আবার সিএফএস এর রিপোর্টও দেখা যাচ্ছে তিলোত্তমার শরীরে সঞ্জয় রায় ছাড়াও আরো 4 জনের ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে, এবং মেয়েটি প্রাইভেট পার্টস একটি মেয়েরও ডিএনএ
স্যাম্পল হয়েছে, একটা মিক্সড আপ হয়েছে। তার মানে খুব ভেরি স্পষ্ট যে ওই ঘটনাস্থলে অন্তত ওই 5 জন তো ছিলই, যারা সরাসরি তাকে স্পর্শ করে অ্যাবিউজটা করেছে। যা যা করে হয় সকলেই সেই একই রকম কাজ করেছে তার কোনো মানে নেই। তার মানে সঞ্জয় রায় আরো 4 জন পুরুষ, 5 জন পুরুষ এবং 1 জন নারী মিলে তাকে অত্যাচার করেছে। সরাসরি যে খুন ধর্ষণের ব্যাপারটা আছে সেই কাজটা করেছে, তার প্রত্যক্ষ একটা অন্যতম প্রমাণ হচ্ছে সিএফএসএল এর রিপোর্ট, এডিএন এর রিপোর্টটা। অথচ সেটাকে কিন্তু সিবিআই সামনে আনলোই না, গ্রাহ্যই করলো না। নট অনলি দ্যাট, এই সিসিটিভি ফুটেজ নাকি সব টেকনিক্যাল গ্লিচ হয়েছে বলে ঝাপসা হয়ে গেছে, কিন্তু সেই টেকনিক্যাল গ্লিচ হওয়া এর মধ্যেও দেখা গেছে গ্লিচ হয়েছে কি হয়নি, অনেক সব রিকভারও করেছে। কত রকম কথা শুনেছি, আমরা নিয়মিত ইউটিউবে ফলো করছি, খবরের চ্যানেলে ফলো করছি, এটাও শুনতে পাচ্ছি যে ওই সমস্ত জায়গাগুলো নাকি সিবিআই রিকভার করেছে। তো রিকভার করে দেখা গেছে মোট 68 জনের গতিবিধি পাওয়া গেছে সেমিনার হলের কাছাকাছি বা ওই জায়গাটাতে সাসপেক্টের জন। সেমিনার হলে তো ঘটনাটা ঘটেইনি, কিন্তু মানুষজনগুলো তো আনতে হয়েছে, যেখানেই ঘটনা হয়ে থাকুক, সে কোনো একটা ওটি রুমে ঘটানো হয়ে থাকুক কিংবা আরজি করে ছাদে করা হয়ে থাকুক, তো সে ছাদ থেকে নামানো হোক কিংবা ওটি রুমেই নামানো হোক, থেকেই নামানো হোক, তার তো লাগবে কয়েকজনকে। এবং তারা যাতায়াত করেছে, সকলেই হয়তো ওই কাজটা করেনি, যাতায়াত করেছে, রক্ত পড়েছে ইত্যাদি। তাদেরকে কিন্তু মোট 68 জনের গতিবিধি দেখা গেছে। তার মধ্যে তারা নাকি শুধু সঞ্জয় রায়কে শনাক্ত করতে পেরেছে, যেটা শুনে ওই ডক্টর অনিকেত আশফাকুল্লাহ এরা বলছিলেন যে তাহলে আমাদেরকে ডাকা হলো না কেন, আমরা শনাক্ত করতাম, তারা যদি শনাক্ত করতে না পারে। আমি জানি না তারা চাইলে শনাক্ত করতে পারতেন কিনা, তাদের কাছে কতটা স্কোপ ছিল, হয়তো করতেও পারতেনও, কিন্তু প্রত্যেকেই তো একটা কিছু ভয় ব্যাপার বা কিছু কোথাও না কোথাও টিকি ফিরিকি বাঁধা থাকে। তা আমরা এটুকু জেনেছি, কিন্তু সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ ধ্বংস করে দেওয়া, এমার্জেন্সি ওয়ার্ডটা নষ্ট করে দেওয়া, সেমিনার হলে পাশের বাথরুমটাকে ভেঙে দেওয়া যেখানটা থেকে হাত ধুয়েছে, রক্তের হাত ধুয়েছে ইত্যাদি বলে জানানো। মোর ওভার সেই রাত্রিবেলা মনে আছে একজন নার্স বলেছেন যে কাউকে বোধহয় ইন্ট্রাভেনাস ব্লাড পাউচ ফ্রিজ থেকে নেওয়া হচ্ছে, কোন একজন মহিলাকে দেওয়া হবে বলে। হ্যাঁ, সেই সময় একজন ডাক্তার পরিচিত, একজন মানে হসপিটালের একজন বাইরের ডাক্তার, নার্স জিজ্ঞেস করেছেন পরিচিত যে হসপিটালের ডাক্তারকে যে স্যার আপনি কি দেবেন, বলছে না উনি দেবেন। তাহলে সেই হসপিটালের ডাক্তারটা কে এবং বাইরের ডাক্তারটা কে? হসপিটালের ডাক্তারকে জিজ্ঞেস করলেই বলা যাবে যে বলে উনি দেবেন বলেছেন। অল দোজ কুড বি আইডেন্টিফাইড, কিন্তু আইডেন্টিফাই করা হয়নি। আর আমি এগুলো ডিটেলসে বলছি, যদি নাও যারা বলে তাহলে লোকে বুঝতে পারছে প্রমাণ কিন্তু তারপরেও ছিল, যে প্রমাণগুলোকে সিবিআই এক্সপ্লোর করার চেষ্টাই করেনি। শুধু আমাদেরকে ওই মিডিয়ার টিআরপি বাড়ানোর জন্য বা কি ব্যাপারটা জানি না, আমাদেরকে কিছুদিন বোকা বানানোর জন্য এনগেজ রেখেছে। সবাই আমাদেরকে নিয়ে খেলছে, সবাই আমাদের বোকা বানিয়ে যাচ্ছে। সরকার তো বোকা বানাচ্ছে, রাজনৈতিক নেতারা তো বোকা বানাচ্ছেই, মিডিয়াও বোকা বানাচ্ছে, ইনভেস্টিগেটিং এজেন্সি যা করেছে তার তো তুলনা হয় না আরশি তালওয়ারের কেসটার মতো। কিন্তু সেখানেও অ্যাটলিস্ট স্টেট জড়িত কিছু কিনা জানি না, এটা একটা রাষ্ট্র চায়নি, তাই মেয়েটি বিচার পায়নি। এটা হচ্ছে সোজা কথা। আর কালকে যেটা ঘটনা ঘটলো, এই রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইমটাকে নিয়ে আমার অনেক কিছু বলার রয়েছে। মেয়েদেরকে ধরে 1 জন 2 জন বা 5 জন 10 জন মিলে নৃশংসভাবে টর্চার করে মেরে দিচ্ছে, চরম অপমান করে। ইজ ইট রেয়ার? ইটস ভেরি কমন। ইটস লাইক মহামারী, এপিডেমিক। তার জন্যই তো চিকিৎসা দরকার। আপনাকে সামান্য সর্দি জ্বর হলে আপনি ওষুধ খেয়ে না ঝট করে, কখন খান? যখন খুব দুরারোগ্য ব্যাধি হয়, যেটা আপনার প্রাণহানি ঘটতে পারে, যেটা ছড়িয়ে যেতে পারে, কন্টামিনেশন হতে পারে, আপনি তার জন্য ওষুধ খান, আপনি তার জন্য ভ্যাকসিন নেন, আপনি সেটাকে জন্য তৎপর হন, যেমন কোভিডের জন্য হয়েছিলেন। তাহলে রেপ অ্যান্ড মার্ডার যেখানে হচ্ছে তার মোটিভ দেখবো, সে ড্রাঙ্ক ছিল কিনা দেখবো, তাকে কেউ ইয়ে করেছে কিনা দেখবো, সেটা দেখবো। কখন কোনটা রেয়ারেস্ট রেয়ার ক্রাইম? একটা মেয়ে যখন পুরুষ মানুষকে হত্যা করছে, যেমন কেরালে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে হত্যা করেছে, তার কারণটা কিন্তু জানি না, সে বয়ফ্রেন্ড তাকে উত্ত্যক্ত করছিল কিনা, তার জীবনে থ্রেট ছিল কিনা জানি না। আমরা জানি একটা বাচ্চা মেয়ে তার মাকে কিছু আত্মতায় ধর্ষণ করতে যাচ্ছিল, সেই সময় পাথর দিয়ে সেই লোকটি মাথায় আঘাত করে, সে মারা যায়। সেই বাচ্চা মেয়েটিকে পুলিশ অ্যারেস্ট করে নেয়, সে কিন্তু মাইনর, কিন্তু সেই মেয়েটির কি হয়েছে আমরা জানি না।
কিন্তু আমরা জানি এই সঞ্জয় রায় তো বটেই, সঞ্জয় রায়ের কথা বাদ দিচ্ছি, এবং যারা অ্যাকচুয়ালি তিলোত্তমাকে মেরেছে তারা কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তো আরজি করা হসপিটালে গিয়ে যখন আপনি দেখাবেন ডাক্তার, আর ইউ শিওর যাকে দেখাচ্ছেন সে একজন খুনি নয় বা খুনি মানে সমর্থক নয় বা সহায়ক নয়? তো রেয়ারেস্ট অফ রেয়ার মার্ডার খুঁজছেন কেন? কিসের রেয়ারেস্ট অফ রেয়ার মার্ডার? ইজ ইট নট এট অল রেয়ার, ইট ইজ চিরন্তন একটা অপরাধ, সে চিরকাল ধরে চলে আসছে। এখানে একটা রাস্তায় কথা বললে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল, দুজন ভদ্র করছে, একজন ফট করে মন্তব্য করলো যে ও সেক্সুয়াল ভায়োলেন্স চিরকাল হয়ে আসছে, ও রেপ কখনো বন্ধ করা যায় না। ওই যেমন আমরা শুনেছি রেপ শরীরের অসুখ হতেই পারে, আর এই জন্যই তো এটা বন্ধ করা দরকার, এই জন্যই তো কঠোরতম শাস্তি হওয়া দরকার। জিরো টলারেন্স হলে পরেই তোমার মোটিভ কি, তুমি ড্রাঙ্ক ছিলে কিনা, আর ড্রাঙ্ক যদি হয়ে থাকে, যদি মানসিক অসুস্থ হয়ে থাকে, তোমার মানসিক অসুস্থতা যদি তোমায় কষ্ট দেয় তাহলে তোমার প্রতি আমি সিম্প্যাথি দেখাবো। যদি তোমার মানসিক অসুস্থতা যদি আমার ক্ষতি করে, আমার পরিবারের ক্ষতি করে, আমার সমাজের ক্ষতি করে, অন্যদের ক্ষতি করে, অন্যদের জীবন বিনষ্ট করে দেয়, তাহলে তোমাকে কেন স্পেয়ার করবো? সেটা তো ক্যান্সার, ক্যান্সারকে তো লিকুইডেট করে দেওয়াটা নিয়ম। কিসের কি খুঁজছে রেয়ারেস্ট অফ রেয়ার মার্ডার, রেয়ার ক্রাইম? আর এই ঘটনা যদি রেয়ারেস্ট অফ রেয়ারের যা উদাহরণগুলো দেওয়া হয় আজ পর্যন্ত, এটা যদি রেয়ারেস্ট অফ রেয়ার না হয়ে থাকে তাহলে কিন্তু খুব কোনোটাই নয়। ইনফ্যাক্ট আমি তো মনে করি এটা রেয়ার নয়, ভেরি কমন। কিন্তু যে নৃশংসতার সঙ্গে করা হয়েছে, তাও একটা হসপিটালের প্রিমাইসেসের মধ্যে, একটা সরকারি প্রোটেক্টেড এরিয়ার মধ্যে, সেখানে তো এটাকে রেয়ারেস্ট অফ রেয়ার ছাড়া ভাবা ছাড়া উপায় নেই, অন্তত তাদের মানে পরিভাষা অনুযায়ী। আমার তো মনে এই ডেফিনেশনটাও চেঞ্জ করা একান্ত প্রয়োজন। আর আপনারা এখানে ওই সমস্ত আবার নতুন খুঁজবে। আর এখান থেকে সবচেয়ে বেশি উপকৃত কে হবে জানেন? যিনি এটা হওয়ার পরেই প্রচন্ড মানে প্রথম থেকেই ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছিল, চেয়েছিলেন পার্টিকুলারলি ওই একজন সঞ্জয় রায়কেই কনভিক্ট করার চেষ্টা করেছেন। ঝাড়গ্রাম থেকে নিয়মিত ফোনে খবর নিয়ে নিয়ে দেহটা সৎকার হলো কিনা সেটা তদারকি করেছিলেন। হ্যাঁ, তিনি আজকে বলছেন আমি সন্তুষ্ট নই, আমরা হাইকোর্টে যাব যাতে করে ফাঁসির সাজা হয়। যদি সেটা হয় তাহলে জনগণের সমর্থন এবং সিম্প্যাথি কে পাবেন আপনারা ভেবে দেখুন। আমাদের মোটামুটি 50 বছর, আরো 40 বছর এই শাসনেই থাকতে হবে, ততদিনে আমরা বাঙালি হিন্দু বলে কেউ কিছু থাকবো কিনা সন্দেহ আছে। এবং আবার বলছি, এই ঘটনা বাংলাদেশের সঙ্গে এতটুকু আনরিলেটেড নয়, বাংলাদেশ থেকে ভয়ঙ্কর হারে অনুপ্রবেশের ফলে এটি অত্যন্ত মানে সাম্প্রদায়িক অস্থিরতার মধ্যে, সাম্প্রদায়িক একটা ডিসব্যালেন্সের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। এর তিলোত্তমার পরও আরো 40 টিমের প্রাণ গেছে। আমি এই কারণেই এটাকে এত গুরুত্ব দিচ্ছি। এই পরাজয় মানে পশ্চিমবঙ্গের প্রতিটি নারীর পরাজয়, এখানে প্রতিটি সন্তান পরাজয়, প্রতিটি ভালো ভালো পুরুষ মানুষের পরাজয়, যারা মনে করে সে তার মায়ের সন্তান হয়ে জন্মেছে এবং তার স্ত্রী আছে, তার প্রেয়সী আছে, তার একটা আদরের কন্যা আছে, তাদের সবারই পরাজয়। এখানে যাদের যাদের মানুষের রক্ত বইছে, যারা মানুষ মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, এই পরাজয়টা তাদের সবারই পরাজয় এবং সবাই ভয়ে থাকবে। আজকে আমাকে আমার হাজবেন্ড বলে তুমি বলো না, বললে পর তুমি বিপদে পড়তে পারো। আমাকে থ্রেট করা হয়েছে জানেন, আমি বলতে বাধ্য হচ্ছি। আপনাকে তুলে নিয়ে গেলে একটু হইচই হবে না? আমি জানি না এখানে আমার যারা সো কল ফেসবুক ফ্রেন্ড তারা কতজন এখানে রিয়াক্ট করবে। আমাকে থ্রেট করা হয়েছে এর আগে 3 বার যে আপনাকে তুলে নিয়ে গেলে এতটুকু হইচই হবে না। আমি কখনো মনের দুঃখে একটা ফেসবুক পোস্ট করে ফেলে বাড়িতে পুলিশ চলে আসে না, আপনার কোনো ভয় নেই। কিন্তু যখন আমি সত্যিকার বিপদে পড়ি কেউ আসে না। হয়তো পুলিশ একটু প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিলে কি হয় আমরা দেখেছি। আমার বাড়িকে কাজে মেয়েটাকে তার শ্বশুরবাড়িতে মারধর করতো, টর্চার করতো, সবকিছু করতো। পুলিশের কাছে গিয়ে বলেছি, তারা, আমি থ্যাঙ্কফুল টু রহরা পুলিশ, তারা বলেছে কেস দেবো। সে মেয়েটি ভয় পেয়ে ব্যাক করলো। তারপরে তারা শুধু ছেলেটাকে ধরে একটু ভয় দেখিয়েছে ফ্যামিলিকে যে এরকম করবি না, বলা মানে তুই কেন বলেছি গায়ে আগুন লাগিয়ে পুড়ি মারবি, সেটা করা মানেই করা বলার মধ্যে খুব কম পার্থক্য। তারা কিন্তু আর টর্চার করে না। সুতরাং পুলিশ একটু সদর্থক ভূমিকা নিলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আমরা ছোটবেলায় ওই জিওগ্রাফি বই, তখন সমাজ বিজ্ঞানের বই বলা হতো, তাতে পড়েছিলাম অনেক সমাজ বন্ধু, ম্যাথডরা সমাজ বন্ধু, মুচি সমাজ বন্ধু, টিচার শিক্ষক সমাজ বন্ধু, সেরকম পুলিশ আমাদের সমাজ বন্ধু। পুলিশকে তো এমন হওয়া উচিত যাকে দেখলে আমার ভরসা হবে, হ্যাঁ আমার বিপদ থেকে মুক্ত হয়ে গেলাম। তারপরে পুলিশকে আমি ভয় পাবো এইভাবে যে পুলিশ আগে মিথ্যে ফাঁসাতে পারে বলে। এটা কেন হবে বাবা? তোমাদেরও তো ফ্যামিলি রয়েছে, শুধু ফ্যামিলি নয়,
তোমাকে এখানে টিকে থাকতে হবে। আজকে পৃথিবীটাকে যদি সব নারীকে শূন্য করে দাও আর সবাইকে যদি মনে করো ওই হারেমে বন্দি করে রেখে দেবে, তাহলে কিন্তু তোমরাও টিকবে না। আজ না হোক কাল তো রসাতলে যাবি। আজকে কিন্তু একটা মস্ত বড় রাজনৈতিক জয় কিন্তু আপাতত এই শাসক দলের হলো, যাকে পুরোপুরি ব্যাক করছে কেন্দ্রের শাসক দল, যারা দুপক্ষই চাইছে সোজা কথায় বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাক। এই যে ঘটনাটা নারী নির্যাতনের সঙ্গে একটি প্রত্যক্ষ রাজনৈতিক ও সাম্প্রদায়িক অভিমুখ, এই ব্যাপারটা কিন্তু কাউকে বলে বোঝাতে পারছি না, কিন্তু এটা ভেরি মাচ দেয়ার। যখনই দেখবেন কোনো একটা কনফ্লিক্ট হয়, সেটা যুদ্ধ হোক বা সাম্প্রদায়িক কনফ্লিক্ট হোক, ফার্স্টে মেয়েদেরকে অ্যাটাকটা করা হয়। মেয়েরা পড়াশোনা করছে, মেয়েরা দেরি হয়েছে, কোনো কিছু নয়। আমি বারবার করে খবর বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওর যে রিসার্চ পেপারটা আছে, রিসার্চ পেপারটার মধ্যেও কিছু রহস্য থাকতে পারে। আমার হাতে তো রিসার্চ পেপারটা নেই, সেটা তার হাতে কেড়ে নেওয়া হয়েছিল। তা আমরা এত কিছু চুপচাপ দেখলাম এবং আলটিমেটলি দেখলাম যে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নাকি নয়। কোথায় কোন একজন হিজড়ে মার মেয়ে দুজনকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। আদালত তাকে এইভাবে ডিফেন্ড করেছিল, আদালত তার কি বলেন আইনজীবী, যে না ওকে নাকি ছক্কা টক্কা বলে খেপানো হতো, তাই ওটা রাগ হয়েছিল, আর ও মহিলাটিকে পোড়াতে চেয়েছিল, তার বাচ্চাটা অ্যাক্সিডেন্টালি গায়ে কেরোসিন ছিটে লেগে পুড়ে গেছিল। ইজ ইট এ লজিক? ইজ ইট এ লজিক? আজকে আমার কেউ খেপালার আমি তার গায়ে গিয়ে আগুন লাগিয়ে দেবো, তার বাড়িতে আগুন লাগিয়ে দেবো? আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা হাজারটা অপরাধ করে মাপ পেয়ে যাবে। বাড়িতে আপনি যদি একটা নারী হয়ে আপনার পুত্রবধূকে জ্যান্ত পোড়ান, আপনার সেরকম শাস্তি নাও হতে পারে। পুলিশকে টেবিলের তলায় 25,000 টাকা দিয়ে দিন, আপনি ছাড় পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি আত্মরক্ষার জন্য কোনো পুরুষ মানুষকে প্রত্যাক্রমণ করে ফেলেন, আপনার শাস্তি নেই, আপনার ছাড় নেই। আর এইটি তো গোটা সিস্টেম, গোটা একটা কোরাপ্ট সিস্টেমের এগেনস্টে দাঁড়িয়ে পড়েছিল। একে কখনো ছাড়া হয়? আর ডাক্তার খুনে ওই আর তার মহিলা ডাক্তার খুন, এই ঐতিহ্য কি আজকে আমাদের অনিতা দেয়ারের ঘটনা ভুলে গেছি? এবং সেখানেও মনে রাখবেন, সেই বানতলায় সো কল্ড ওই তথাকথিত যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, একটাও তারা সংখ্যালঘু নয়, দ্বিতীয় সংখ্যাগুরু হয়তো গুরু হয়ে গেছে, অফিসিয়ালি ডিক্লেয়ার করলে পরে কাল থেকেই মারা কাটা শুরু হয়ে যাবে, শুরু হয়েও গেছে ইনফ্যাক্ট। তাদের নাবালকরা করেছিল। তাহলে কারা নাবালক? 16 বছরের ছেলে নাবালক, 15 বছরের ছেলে নাবালক, যারা মানে অ্যাডাল্ট ক্রাইম করতে পারে। সে তখন থেকে চলছে কোনো মেধাবী সৎ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মেয়েদেরকে স্তব্ধ করে দেওয়ার পালা। সেটা আজ না হোক কাল, যে কোনোদিন হতেই হবে। আর আমি যদি কোনোদিন আত্মহত্যা করি, এই ভয়ই করবো যে আমাকেও কোনোদিন কেউ অ্যাটাক করতে পারে। নমস্কার, রাখছি, আর কিছু বলার নেই। জানি না কজন শুনলেন, যারা শুনলেন তাদের ধন্যবাদ। আমি লাভ, রিয়াক্ট, কেয়ার, শেয়ার কোনোটাই করতে বলবো না। যদি কেউ ধৈর্য ধরে শুনে থাকেন, এটুকু জন্য ধন্যবাদ জানিয়ে রাখছি, শেষ করছি।